খবর শুনছেন দৈনিক সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গ আবাসের দ্বিতীয় কিস্তির সূচনা মুখ্যমন্ত্রীর। 10.20 লক্ষ উপভোক্তার জন্য 6,122 কোটি টাকার সহায়তা। মসজিদ থেকে কেন খোলা হচ্ছে মাইক, প্রশ্ন তুলে শাহের দরবারে এনসিপিআইয়ের 3 সংখ্যালঘু সাংসদ। তোলাবাজির মারাত্মক অভিযোগ, পুলিশের জালে এবার বিজেপি নেতা। দিলীপ শ্রমিকের বার্তার পরই অ্যাকশনে শুভেন্দু সরকার। দ্রুতগামী ট্রেনে ধাক্কা খেল ক্রসিংয়ে আটকে পড়া গরু, আবারও উঠেও দাঁড়ালো। শিবের মহিমা খুঁজে পেল নেটপাড়া। মামলা থেকে বাঁচতে শুভেন্দুর উদাহরণ অভিষেকের। কোর্টে রাজ্যের পাল্টা, উনি সিবিআই চেয়েছিলেন, আপনি চান? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, বিদেশ যাত্রার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক। শব্দদূষণ রোধে মসজিদে মাইকে না, ধর্ম করুন বাড়িতে, বললেন শ্রমিক। হাইকোর্টে প্রতিবাদী নওসাদ। কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কুণাল ঘোষ যোগাযোগ রাখছেন, 12 জনই শুধু নয়। শুভেন্দুর সঙ্গে শুক্রবার নব তৃণমূলের বৈঠকে কে বড় ইঙ্গিত ঋতব্রতর। যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের। বাড়িতে ধর্ম পালন করুন, কোনো আপত্তি নেই। মসজিদ থেকে লাউড স্পিকার সরানোর তোড়জোড়ের মাঝেই বিস্ফোরক শ্রমিক। চুপি চুপি অন্নপূর্ণা ভান্ডারের ওয়েবসাইটে বড় বদল, টাকা কবে থেকে আসবে জানুন সরকারি আপডেট। সংসদে চাচা ছোলা ভাষায় মোদী সরকারকে আক্রমণ মেনকার। 15 জনের প্রাণহানি, লখনৌয়ের বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাসরি আদালত অবমাননার নোটিশ সুপ্রিম কোর্টের। অসমে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে 95, বিপর্যস্ত 1.6 লক্ষের বেশি মানুষ। গ্রেপ্তারিতে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন, বিস্ফোরক সলিসিটর জেনারেল। সুপ্রিম কোর্টে বড় মোড়। মাত্র 12 বছরের মেয়ে অভিজিৎ সৌরভদের বিরুদ্ধে পক্সো মামলা চেয়ে থানায় শিলিগুড়ির আইনজীবী। রয়্যালটির টাকায় নাকি সংসার চলে মমতার। কি এই রয়্যালটি, কত টাকা পাওয়া যায়? মসজিদ থেকে লাউড স্পিকার খুলতে বাধ্য করা হচ্ছে, বিস্ফোরক নওসাদ সিদ্দিকী। পুলিশের বিরুদ্ধে গর্জে উঠে হাইকোর্টের দ্বারস্থ আইএসএফ বিধায়ক। বৃহস্পতিতে 10 লাখ অ্যাকাউন্টে ঢুকবে টাকা, ঘোষণা শুভেন্দু সরকারের। হাইকোর্টের চরম ধাক্কার পরেই তোলপাড়, সব মামলা তোলো, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে সেটিং করো। অভিষেককে নিয়ে মদন মিত্রের বিস্ফোরক দাবি। বাংলায় একই শুরু হলো, 5 কোটি টাকা না দিলে ব্যবসা খতম। এফআইআর করেও কাঁপছেন ব্যবসায়ী, কাঠগড়ায় খোদ বিজেপি নেতা। ডায়াল 112 এর কনস্টেবলই আসল শয়তান। 10 বছরের অবুধ শিশুকে অপহরণ করে শ্মশানে নিয়ে গিয়ে যা করলো, শুনলে শিউরে উঠবেন। জমি দুর্নীতি মামলায় গ্রেপ্তারির আশঙ্কা, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেকের আত্মসহায়ক। বাকিপুর মডেলে বিজেপির উচ্চবর্ণ ভোট ব্যাংকে থাবা, পিডিএ নয়া ব্যাখ্যায় ব্রাহ্মণ তাস অখিলেশের। শুভেন্দুর পিএ চন্দ্রনাথ রথ হত্যা মামলায় নয়া মোড়, সিবিআইয়ের অভিযোগের পর মুখ খুলল অভিযুক্তদের পরিবার, বিস্ফোরক দাবি বাবার। মালদহে ফের টাকার পাহাড়, বাইক থেকে কারি নগদ, মাদক সহ আটক 2। মমতার সঙ্গ ছাড়ছেন রাজীব কুমার, বৈঠকে কাকলির পাশে বসে আলাদা করেও কথা, ছবি পোস্ট করলেন এনসিপিআই সাংসদ। কতদিন সবাই বিচারের জন্য অপেক্ষা করবে? আরজিকর কাণ্ডের তদন্তে অসন্তুষ্ট হাইকোর্ট, প্রশ্নের মুখে সিবিআই। কুকুর কামড়ালে ভ্যাকসিন নেওয়ার পরও কি জলাতঙ্ক হতে পারে? NIMHANS এর গবেষণায় কি তথ্য প্রকাশ পেল? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে শুরু হলো পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণ। আগে বাংলার বাড়ি নামে পরিচিত এই প্রকল্পের নতুন নাম রাখা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস। সরকারি তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে 10,20,379 জন উপভোক্তাকে নির্মীয়মান আবাস সম্পূর্ণ করার জন্য মোট 6,122 কোটি 27 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। রাজ্য সরকারের দাবি, এই আর্থিক সহায়তার ফলে নির্মীয়মান বাড়িগুলির কাজ দ্রুত শেষ হবে এবং প্রকল্পের আওতায় থাকা উপভোক্তারা দ্রুত নিজেদের স্থায়ী আবাসে বসবাসের সুযোগ পাবেন। সূত্রের দাবি, যাচাই পর্বে 12,000-এরও বেশি উপভোক্তার তালিকায় বিভিন্ন ধরনের গরমিল ধরা পড়েছে। সেই কারণে আপাতত তাদের দ্বিতীয় কিস্তির অর্থ বিতরণের তালিকা থেকে বাদ রাখা হচ্ছে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, মূলত যারা প্রথম কিস্তির টাকা পেয়ে লিনটেন স্তর পর্যন্ত বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন করেছেন, তারাই এই পর্যায়ে দ্বিতীয় কিস্তির 60,000 টাকা পাচ্ছেন। প্রশাসনের আশা, দ্বিতীয় কিস্তির অর্থ হাতে পেলে উপভোক্তারা দ্রুত বাড়ির বাকি নির্মাণ কাজ সম্পন্ন করতে পারবেন। উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা টেক্সটাইল কনক্লেভের অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি জানান, দিন 2 আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, সেই বৈঠকে রাজ্যের চা এবং বস্ত্র শিল্পের ক্ষেত্রে এই রাজ্যে উন্নতির
উন্নতির জন্য বিশেষ জোর দেওয়ার কথা জানিয়েছেন। যদি এই দুই বিষয়ে উন্নতির জন্য প্রয়োজন হয় কিছু, তাহলে পাশে থাকবে কেন্দ্র। পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও জানান, চলতি মাসের শেষেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখানেই রাজ্যের কয়েকজন বস্ত্র ব্যবসায়ীর সঙ্গে বৈঠক করিয়ে দেওয়ার কথা তার। শব্দদূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনেই রাজ্যের একের পর এক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক। শব্দদূষণ রোধে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া আইন মেনেই মাইক বাজানোর সমস্যা কোথায়? তাহলে কেন মসজিদ থেকে মাইক খোলা হচ্ছে? এবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই প্রশ্ন নিয়ে হাজির বাংলার 3 এনসিপিআই সাংসদ। তাদের সাফ বক্তব্য, নির্দিষ্ট কোনো ধর্মকে যেন টার্গেট না করা হয়। যদি আইন হয় তাহলে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে তা কার্যকর হোক। বৃহস্পতিবার দিল্লিতে শাহের বৈঠকে এ প্রসঙ্গে পদক্ষেপের আবেদন জানান 3 সাংসদ। সূত্রের খবর, সাংসদদের সঙ্গে আলোচনার পর পরবর্তী পদক্ষেপের আশ্বাসও দেন শাহ। সাংসদ আবু তাহের জানান, সুপ্রিম কোর্টের গাইডলাইন তখনই মেনে নেব যদি সব ধর্মের ক্ষেত্রে এটা যেন প্রযোজ্য হয়, যেন একটা ধর্মকে টার্গেট না করা হয়। দুর্গাপুজো কালী পূজার সময় যদি একই নিয়ম হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের আচার অনুষ্ঠানেও একই নিয়ম হলে কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলিমদের টার্গেট করে মসজিদ থেকে মাইক নামানো হলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক, ব্যথার। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে স্বল্প সময়ের বৈঠকে বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন বাংলার এনসিপিআই এর 3 সংখ্যালঘু সাংসদ আবু তাহের, খলিলুর রহমান, ইউসুফ পাঠানরা। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে যে বিষয়টি তারা উত্থাপন করেন তা হলো মসজিদ থেকে মাইক খোলার প্রসঙ্গটি। শাহী বৈঠকের পর সাংসদ আবু তাহের জানান, সুপ্রিম কোর্টের গাইডলাইন তখনই মেনে নেব যদি সর্বধর্মের ক্ষেত্রে এটা যেন প্রযোজ্য হয়, যেন একটা ধর্মকে টার্গেট না করা হয়। দুর্গাপুজো কালী পুজোর সময় যদি একই নিয়ম হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। অন্যান্য ধর্মাবলম্বী মানুষের আচার অনুষ্ঠানেও একই নিয়ম হলে কোনো অসুবিধা নেই। কিন্তু মুসলিমদের টার্গেট করে মসজিদ থেকে মাইক নামানো হলে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কষ্টদায়ক, ব্যথার। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনেই ইতিমধ্যেই রাজ্য জুড়ে শুরু হয়েছে মসজিদ থেকে মাইক খোলার প্রক্রিয়া। সরকার ও সুপ্রিম কোর্টের বিধান অনুযায়ী মসজিদ বা যে কোনো উপাসনালয়ে উচ্চস্বরে মাইক বা লাউডস্পিকার বাজানো নিষেধাজ্ঞা রয়েছে। এবার সেই নিষেধাজ্ঞা মেনে একাধিক মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে বলে জানা যায়। আর এরপরেই পুলিশের বিরুদ্ধে গাজওয়ারির অভিযোগ তুলে সরব হয় আইএসএফ ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা। হাইকোর্টের মামলার হুঁশিয়ারিও দেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এবার ধর্মীয় ভাবাবেগে আঘাতের প্রশ্ন তুলে মসজিদে মাইক খোলা বিতর্কের জল গড়ালো দিল্লিতেও। বালি ভর্তি ট্রাক থেকে অবৈধভাবে তোলা আদায়ের অভিযোগে পশ্চিম বর্ধমানে বিজেপির এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে অভিযোগ পৌঁছানোর পর তার নির্দেশেই বিষয়টি পুলিশের নজরে আসে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম রাকেশ মাঝি। তিনি পশ্চিম বর্ধমান জেলার মদনতোর গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপির এক স্থানীয় পদাধিকারী। 3ই আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তাকে বালি ভর্তি ট্রাক চালকদের কাছ থেকে টাকা তুলতে দেখা যায় বলে অভিযোগ। ওই ভিডিওর ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার BNS 126(2), 308(2), 308(4) এবং 3(5) ধারায় মামলা রুজু করে পুলিশ। ধৃতকে স্থানীয় আদালতে তোলা হলে আদালত তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। ভাইরাল ভিডিওতে তাকে এক ট্রাক মালিকের সঙ্গে ফোনে কথা বলতে শোনা যায়। সেখানে তিনি দাবি করেন, অতিরিক্ত বোঝাই ট্রাক প্রতি 500 টাকা করে তোলা আদায়ের এই প্রথা বর্তমান সরকার আসার আগের থেকেই চালু রয়েছে এবং স্থানীয় থানাও বিষয়টি সম্পর্কে অবগত। ঘটনা প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, মঙ্গলবার রাতে তার কাছে এই বিষয়ে একটি অভিযোগ আসে। তিনি সঙ্গে সঙ্গে সেই অভিযোগ পুলিশের কাছে পাঠিয়ে দেন। এরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়। অগ্নিমিত্রা পালের দাবি, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। তিনি সাধারণ মানুষকে এ ধরনের ঘটনার বিরুদ্ধে এগিয়ে এসে অভিযোগ জানানোর আহ্বানও জানান। বুধবার বিকেল থেকে শুরু হওয়ার টানা বৃষ্টিতে কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বুধবার শহরে মোট 78.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েকদিন কলকাতা ও দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হওয়ার পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। বুধবার শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়। দক্ষিণবঙ্গের অস্থির আবহাওয়ার জেরে আগামী কয়েকদিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রেল ক্রসিংয়ে আটকে পড়েছিল গরু, এসে ধাক্কা মারল দ্রুতগামী ট্রেন, তারপরেও প্রাণ রক্ষা পেল প্রাণীটির। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পলিয়া অতরিয়া রেল ক্রসিংয়ে। নাটকীয় সেই ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিওটি, সমাজ মাধ্যমে ব্যাপক সাড়াও ফেলেছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল। ভাইরাল ভিডিও দেখা গিয়েছে রেল ক্রসিংয়ের কাছে অপেক্ষারত এক স্থানীয় তরুণ মোবাইল ফোনে ট্রেন পেরোনোর ঘটনা ক্যামেরাবন্দি করছিলেন। এমন সময় একটি গরু রেল ক্রসিংয়ের কাছে চলে আসে। গরুটির চলন্ত ট্রেনের অত্যন্ত কাছাকাছি চলে আসায় প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে
পড়েন। ট্রেনটি এসে ধাক্কা মারে গরুকে, মুহূর্তে ছিটকে যায় প্রাণীটি, গিয়ে পড়ে রেল লাইনের এক পাশে। প্রত্যক্ষদর্শীরা বড় কোনো দুর্ঘটনার আশঙ্কা করেছিলেন, তবে মুহূর্তের মধ্যেই গরুটিকে উঠে দাঁড়িয়ে রেল লাইন থেকে সরে যেতে দেখা যায়। মনে হচ্ছিল বড় কোনো আঘাত ছাড়াই সে রক্ষা পেয়েছে। সেই দৃশ্য দেখে আনন্দে হৈ হৈ করে ওঠেন রেল ক্রসিংয়ে অপেক্ষারত মানুষজন। ভিডিও ধারণকারী তরুণকে বলতে শোনা যায়, শ্রাবণ মাসের প্রথম সোমবারে ভগবান শিবের কৃপাতেই গরুটি এমন বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। সেই ভিডিওই প্রকাশ্যে এসেছে। ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে অরবিন্দ 714 যাদব নামের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে। ইতিমধ্যে বহু মানুষ দেখেছেন সেই ভিডিও, লক্ষ লক্ষ বার দেখানো হয়েছে। সেটি লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। গরুটির এমন অপ্রত্যাশিতভাবে বেঁচে যাওয়াকে অনেকেই অলৌকিক ঘটনা বলে মন্তব্য করছেন। বিশেষ করে শ্রাবণ মাসের মতো একটি পবিত্র সময়ে ঘটনাটির ঘটার কারণে অনেকেই ঘটনাটিকে ভগবান শিবের মহিমা বলে দাবি করেছেন। এক নেট নাগরিক ভিডিওটি দেখার পর লিখেছেন, হর হর মহাদেব। যেখানে ডাক্তার বা প্রযুক্তি ব্যর্থ হয়, সেখানে ঈশ্বরের কৃপা কাজ করে। বর্তমান মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকাকালীন তার বিরুদ্ধে থাকা মামলাগুলির সিবিআই বা নিরপেক্ষ সংস্থার দাবি তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি তার বিরুদ্ধে থাকা মামলাগুলির সিবিআই তদন্ত চান? শুভেন্দুর উদাহরণ দেখিয়ে মমতাপন্থী তৃণমূলের সর্বভারতীয় সভাপতির রক্ষা কবচের মামলায় আদালতে এই প্রশ্ন তুলল রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্লু দল ভট্টাচার্য বলেন, বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দু পুলিশি তদন্তের বদলে সিবিআই বা স্বাধীন সংস্থা তদন্ত চেয়েছিলেন, কিন্তু অভিষেকের আবেদনে সিবিআই তদন্তের কোনো উল্লেখ নেই। দুজনের মামলার বিষয়টি আলাদা বলে আদালতে জানিয়েছে রাজ্য। ব্ল্যাঙ্কেট প্রোটেকশন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক। এক্ষেত্রে অভিষেকের দাবি, বর্তমান মুখ্যমন্ত্রীকেও আগে এই প্রোটেকশন দেওয়া হয়েছিল, আদালত তা মানেনি। বৃহস্পতিবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সেখানে রাজ্যের আইনজীবী জানান, শুভেন্দু রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিতভাবে মামলা বলে সিবিআই তদন্ত চেয়েছিলেন। অভিষেকের আবেদনেও সে ধরনের কোনো বিষয় রয়েছে কিনা তা স্পষ্ট নয়। অভিষেকের আইনজীবী আদালত জানিয়েছে, তার মক্কেলের বিরুদ্ধে 16টি মামলা দায়ের হয়েছে, একথা জানিয়েছে রাজ্য। সবকিছু শোনার পর 11ই আগস্ট পর্যন্ত এই মামলা মুলতবি রেখেছেন। অন্যদিকে ভবানীপুর, কালীতলা, বিষ্ণুপুর থানায় দায়ের হওয়া মামলায় রক্ষা কবচ রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছেন। সূত্রের খবর, কলকাতা হাইকোর্ট বিদেশ যাত্রার অনুমতি ফেরানোর নির্দেশ দেওয়ার পর সেই রায়কে চ্যালেঞ্জ করেই আজ বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হতে পারে। হাইকোর্টে এসএসকেএম হাসপাতালে গিয়ে চোখের চিকিৎসা করাতে বললেও সেই পরামর্শে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমেরিকায় গিয়েই চোখের চিকিৎসা করাতে অনড় তিনি। মঙ্গলবার আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টকে সে কথা জানিয়েও দিলেন তৃণমূল শীর্ষ নেতা। আর এই কথা শুনে অভিষেকের বিদেশ যাত্রার অনুমতিতে সাড়া না দিয়ে আজ প্রথমে তাকে এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের প্রধানের কাছে যাওয়ার পরামর্শ দেন বিচারপতি সৌমেন ভট্টাচার্য। এসএসকেএম এর চক্ষু বিভাগের প্রধান একটি মেডিকেল বোর্ড গঠন করবেন বলে জানায় হাইকোর্ট। অভিষেকের চোখ পরীক্ষা করবে সেই মেডিকেল বোর্ড। 7ই আগস্ট হাইকোর্টকে রিপোর্ট দেবে এসএসকেএম হাসপাতালের সেই মেডিকেল বোর্ড। প্রাথমিক পর্যবেক্ষণে বুধবার প্রথমে বিচারপতি সৌমেন ভট্টাচার্য অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আমি এসএসকেএম হাসপাতালকে নির্দেশ দেব বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করার জন্য। আগামীকাল দুপুর 2টোয় এসএসকেএম হাসপাতালে গিয়ে চিকিৎসা সংক্রান্ত নথি দেখান। পরশুদিন এসএসকেএম হাসপাতাল এই আদালতে তাদের রিপোর্ট পেশ করবে। সেই পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা যাবে। রাজ্যের প্রায় সব মসজিদ থেকে খুলে ফেলা হতে পারে মাইক। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পুরনো নির্দেশিকা মেনে এই প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে রাজ্য জুড়ে। সরকার ও আইনি বিধান অনুযায়ী মসজিদ বা যে কোনো উপাসনালয়ে উচ্চস্বরে মাইক বা লাউড স্পিকার বাজানোর নিষেধাজ্ঞা জারি করা হয়। এবার সেই নিষেধাজ্ঞা মেনে একাধিক মসজিদ থেকে মাইক খুলে ফেলা হচ্ছে। আর এরপরই পুলিশের বিরুদ্ধে গাজওয়ারির অভিযোগ তুলে সরব আইএসএফ ও পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা। উল্লেখ্য, 1996 সালে কলকাতা হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্ট বিভিন্ন রায়ে জানিয়েছে যে উপাসনালয়ে মাইক ব্যবহার মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়। শব্দদূষণ রোধ করতে নির্দিষ্ট ডেসিবেল মাত্রা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা এবং পরিবেশ আইনের বিধি মেনে শব্দের ডেসিবেল সীমা লঙ্ঘন করলে প্রশাসন মাইক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। নওসাদের সুরে পুলিশকে নিশানা করেছেন প্রাক্তন মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরী। তার অভিযোগ, মসজিদ থেকে মাইক খোলার কথা কোন অধিকারে বলছে পুলিশ? 1996 1 এপ্রিল কলকাতা হাইকোর্ট মাইক নামাতে নির্দেশ দেয়নি, বরং ডেসিবেল বেঁধে দেওয়ার কথা বলা হয়েছিল। সুপ্রিম কোর্টেরও একই নির্দেশ ছিল, আমরা আইনি পদক্ষেপ করব। অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে 3000 টাকা করে ঢুকে যাচ্ছে যোগ্য প্রাপকদের মধ্যে, কিন্তু অগস্টের কিস্তির টাকা অনেকেই অ্যাকাউন্টে ঢোকেনি বলে দাবি উঠেছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও নানা বিভ্রান্তি ছড়াতে শুরু করেছে। যদি সরকারের তরফে বারবার আশ্বাস দিয়ে বলা হচ্ছে যোগ্য প্রাপকরা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না, এদিন ফের একবার বিষয়টি স্পষ্ট দিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে তিনি বলেন,
17 তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে। এটা কেবলমাত্র এই মাসে হয়ে যাবে। পরের মাস থেকে বিজেপি সরকার যতদিন থাকবে প্রত্যেক মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা ট্রান্সফার হয়ে যাবে। অতএব এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো নিয়ে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্ট দেখা যাচ্ছে, যা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকের মধ্যেই। এ নিয়ে এবার সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি এ প্রসঙ্গে দুজনের নামও উল্লেখ করলেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সব সোশ্যাল মিডিয়া টিম যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছেন। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদের চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। সংযোজন পশ্চিমবঙ্গে যেহেতু কাজ নেই, অর্থ নেই, বাড়িতে পর্যায় শ্রমিক, এই অর্থটা মোটামুটি একটা কোনো কাজ না করেই একটা অর্থ বিজেপি দেবে বলেছে। জনগণ এটা স্বীকার করেছে, বিজেপি এটা দেবে। আমি তো কমিটেড, আমি মুখ্যমন্ত্রী, পাওয়ার যোগ্য লোকরা নিশ্চয়ই পাবেন। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, জানি আপনি কোনো দিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে রিল করে পোস্ট করছেন, এতে কিছু হবে না। এখানে বিজেপি 100 বছর থাকবে। এনসিপিআইয়ের পর এবার নব্য তৃণমূল। শুভেন্দু অধিকারীর সঙ্গে এবার বৈঠকে নব্য তৃণমূলের বিধায়করা। সূত্রের ভোটার তালিকা থেকে লাখ লাখ মানুষের নাম বাদ পড়া ও ট্রাইব্যুনালে পাঠানোর ফলে উদ্ভূত জটিল পরিস্থিতিতে এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে নব তৃণমূল। শুক্রবার বিকেলে এই বৈঠক হতে চলেছে বলে জানা যাচ্ছে। তবে এই বৈঠক নিয়ে এবার বড় ইঙ্গিত দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তার কথায় আগামীকাল 12 জন নয়, সংখ্যা বেশি হতে পারে বা কম। কুণাল ঘোষ আমাদের যোগাযোগে আছেন, উনি যা বলে খুশি থাকেন তা থাকুন। তবে উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, ওকে নেওয়ার সিদ্ধান্ত হলে সবাই একসঙ্গে নেবে। কাল কি হবে দেখা যাবে। প্রসঙ্গত, রাজ্য জুড়ে ভোটার তালিকার সংশোধন ও নাম যাচাই প্রক্রিয়ায় প্রায় 27 লক্ষ থেকে 32 লক্ষ ভোটারের নাম হয় বাদ পড়েছে, নয়তো যাচাইয়ের জন্য ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। এই বিপুল সংখ্যক ভোটারের নথিপত্র পুনরায় পরীক্ষা ও যাচাইয়ের প্রশাসনিক প্রক্রিয়াটিও অত্যন্ত জটিল ও দীর্ঘমেয়াদী হয়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ মানুষের ভোগান্তি দূর করতে স্পেশাল ট্রাইব্যুনাল আদালত ও ভোটার তালিকার দাবি জানাতেই এই বৈঠক। জেলা পর্যায়ে বিশেষ ট্রাইব্যুনাল আদালত, দূর দূরান্ত থেকে সাধারণ নাগরিক ও প্রবীণ ব্যক্তিদের নাম বহাল রাখার তাগিদে প্রশাসনিক ট্রাইব্যুনাল ও সরকারি কার্যালয়ে ছুটে বেড়াতে হচ্ছে। এতে তাদের শারীরিক ভোগান্তির পাশাপাশি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাই সাধারণ নাগরিক ও প্রবীণদের দীর্ঘ হয়রানি কমাতে এবং স্থানীয় পর্যায় থেকে দ্রুত বিচার পাওয়ার উদ্দেশ্যে প্রতিটি জেলা স্তরে আলাদা বিশেষ ট্রাইব্যুনাল কোর্ট গঠন করতে হবে।